সবাইকে স্বাগত জানাচ্ছি ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে। চ্যানেল 24 এর নিয়মিত এই আয়োজনে আমরা আজকে আলোচনা করব নিত্য পণ্যের বাজার ব্যবস্থাপনা নিয়ে। সাধারণ মানুষের স্বস্তি না অস্বস্তি, কি অবস্থায় তারা আছেন। আমরা এই আলোচনায় অত্যন্ত সম্মানিত দুজন অতিথি পেয়েছি। তার চেয়েও বড় কথা, আমাদের যে ফরম্যাট, এই অতিথিদেরকে প্রশ্ন করার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী আছেন। তাদের অনেক না জানা প্রশ্নের জবাব আমরা আজকের অতিথির কাছ থেকে জানব। বিশেষ করে নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর বাজার ব্যবস্থাপনার এখনও পর্যন্ত যে সাধারণ মানুষের পুরোপুরি অনুকূলে এসেছে সেটা বলা যাবে না। সম্প্রতি আমরা আরও একটা সিদ্ধান্ত দেখলাম যে সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা বাড়ানো হয়েছে, যদিও যুক্তি দেখানো হয়েছে আন্তর্জাতিক বাজার এবং একই সাথে শুল্ক কাঠামো নিয়ে। কিন্তু এইটা আসলে সাধারণ মানুষের পক্ষে না বিপক্ষে গেল, এবং সরকারের হাতে অন্য কোনো বিকল্প ছিল কিনা, বা এই 8 মাসে সরকার সাধারণ মানুষের অনুকূলে বাজার ব্যবস্থাপনার আর কোন কোন উদাহরণ তৈরি করতে পারতো। নিশ্চয়ই এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের অতিথিদের কাছ থেকে চলে আসবে। দুজন অতিথিকে পরিচয় করিয়ে দিতে চাই। আছেন মোহাম্মদ রেজওয়ানুর রহমান, তিনি ঢাকা চেম্বারের সাবেক প্রেসিডেন্ট, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, তিনি অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক সাবেক এবং বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনাদের দুজনের কাছে আমার একটা প্রশ্ন রয়েছে যে 8 মাস তো পার হয়েছে। প্রথমে আমরা 1-2 মাস যেভাবে পার করেছি, প্রত্যাশার পারদ যত উঁচুতে ছিল, প্রাপ্তিটা আসলে সেইভাবে আমরা মিট করতে পারছিলাম না। সেই হিসাব যদি আমরা চিন্তা ভাবনা করি, আপনাদের বিচার বিশ্লেষণ কি বলে এই 8 মাসে সাধারণ মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারলো অন্তর্বর্তী সরকার? 8 মাসের মধ্যে প্রথম 2 মাস যদি আমরা বিবেচনায় নেই, তখন আইন শৃঙ্খলা সরকারের জন্য বিশাল একটি চ্যালেঞ্জ ছিল। নৈরাজ্য বা যে ধরনের আপনার বিশৃঙ্খলা এবং রাজনৈতিক দলগুলোর যে অ্যাক্টিভিটিস, কর্মকাণ্ড, কেউ হয়তো ওই এত বছর নির্যাতিত নিপীড়িত ছিল, তারা এখন বাজারে ফ্রিডম শব্দটাকে ব্যবহার করে মিসইউজ করছে অনেকে, আবার অনেকে নৈরাজ্য চালিয়ে যাচ্ছেন, কারণ একটা বিগত সরকার যেভাবে চলে গেল তাদেরও তো কর্মী মাঠের মধ্যে ছিল তখনও। সো ওই 2টা মাসকে যদি আমরা বাদ দিয়ে দেখি, 8 মাসে অনেক কিছু আমরা করতে পেরেছি। সরকার কিছু কিছু জায়গায় প্রশংসনীয় কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছে, যেটা না বললেই না। বাট সবচেয়ে বেশি যেটা জনগণের দোয়া পাবে এই বর্তমান সরকার হচ্ছে যে রোজার মাসে দ্রব্যমূল্যটাকে একটা সহনীয় পর্যায়ে তারা রাখতে পেরেছে। এটা আসলে প্রশংসার দাবি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এর বাইরেও অনেক সিদ্ধান্ত, যেমন আপনার যদি আমরা ব্যবসায়ী মণ্ডলে যদি বলি যে বাজারে যে ধরনের নিয়ন্ত্রণের প্রয়োজন, বা ব্যাংকিং খাতে, বা আপনার মূল্যস্ফীতি কিছুটা কমিয়ে এনেছে কিন্তু সরকার। তবে যেভাবে মূল্যস্ফীতি বেড়েছিল সেটার থেকে এখন একটা সন্তোষজনক পর্যায়ে নিয়ে যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং একটা। তো এগুলো সময় দিতে হবে তাদেরকে। এগুলো আসলে এত বছর ধরে এমনভাবে রাষ্ট্র পরিচালনা হচ্ছিল, আর এনারা কেউই রাজনীতিবিদ না, এনারা কেউই, 2-1জন হয়তো আমলার এক্সপিরিয়েন্স থাকতে পারে। জনাব রহমান, আমি আবারও আসবো আপনার কাছে। ডক্টর আইনুল ইসলাম, আপনার কাছ থেকে যেতে চাই। যদি আমরা অর্থনৈতিক বিচার বিশ্লেষণে দেখি, এই সময়ের মধ্যে আমরা যদি বিনিয়োগের বিচার করি, কর্মসংস্থানের বিচার করি এবং সর্বোপরি বাজার ব্যবস্থাপনার বিচার করি, আপনি অন্তর্বর্তী সরকারকে 10-এর মধ্যে কত নম্বর দিবেন? আসলে এটা তো শিক্ষকরা খাতা দেখে, খাতার মধ্যে প্রেজেন্টেশনটাই দিয়ে উপরেই মার্কিং করে। এখন যদি আমি বলি যে আমি ধন্যবাদ দিচ্ছি দুইজনকে এবং আমাদের শিক্ষার্থী যারা আছেন আগ্রহে, অনেক অধীর আগ্রহে যে কী প্রশ্ন করেন আর কি। তা সরকারকে কত মার্কস দেবেন? অর্থনীতিতে আমরা যে জিনিসগুলো দেখে এসেছি, বিশেষ করে মূল্যস্ফীতি, কর্মসংস্থান, বিনিয়োগ, এই 3টে জিনিসের কোনো ধরনের উন্নয়ন আমি আমার চোখে পড়িনি। আর যদি পজিটিভ দিক বলেন, পজিটিভ দিকের মধ্যে একটা জিনিস আমার চোখে পড়েছে, সেটি হচ্ছে যে যে ব্যাংকের যে ব্যাংকিং বা আর্থিক খাতের যে বিশৃঙ্খলাটা ছিল সেটাতে খুব নজর দেওয়া হয়েছে এবং সেখানে কিছুটা আমরা তার রেজাল্ট পেয়েছি। আরেকটা হচ্ছে যে রেমিটেন্সের বিষয়টা, রেমিটেন্সের ফ্লোটা বেড়েছে বিকজ অফ যে আমাদের লিগাল যে চ্যানেলের দিয়ে আসতেছে এখন আর কি। আগে যে হুন্ডি ছিল বা আন্ডারগ্রাউন্ড কিছু ট্রানজ্যাকশন ছিল সেগুলো কিন্তু অনেকটা কমেছে। মানি লন্ডারিং এটাও কমেছে বলা যায়।
এবং এই জায়গাগুলোতে কিছুটা পজিটিভ। সেক্ষেত্রে আমি মনে করি যে 10-এ 6 পর্যন্ত আমি দিতে পারি, মোটামুটি উতরে যাওয়ার মতো একটা 6 দিতে পারি আর কি। 60% মার্ক। তবে আবারও আপনার কাছে আসব। আমরা এখন এই বিষয়গুলো নিয়ে সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আপনারা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, দুজন অতিথি আছেন, পরিচয় পেয়েছেন। আমরা বাজার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করব বটে, কিন্তু অর্থনীতির অন্যান্য বিষয়, বিনিয়োগ, কর্মসংস্থান এবং আগামী চ্যালেঞ্জ নিয়েও প্রশ্ন করতে পারেন। নিজের পরিচয় দিয়ে আপনারা সরাসরি প্রশ্ন চলে যেতে চাই। আমি রাফাত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমার প্রশ্নটা হচ্ছে যে ভূরাজনৈতিক যে প্রভাবটা বাংলাদেশের অর্থনীতি সহ যাবতীয় যে অর্থনৈতিক বিষয়ে সামগ্রিক খাতে যে প্রভাবটা, সেই জায়গা থেকে বাংলাদেশ পরবর্তীতে অর্থাৎ আপকামিং ডেজগুলোতে কি কি প্রবলেমগুলো ফেস করতে পারে বা কি কি চ্যালেঞ্জগুলো ফেস করতে পারে, এটা আমার প্রশ্ন। ধন্যবাদ। আমরা একসাথে 3টা প্রশ্ন নিয়ে তারপরে আমরা উত্তরে যেতে চাই। সো আমি সাবেদ হাসান, সরকারি বিজ্ঞান কলেজের একজন স্টুডেন্ট। সো আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা বর্তমানে রিসেন্টলি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অর্থনীতিটা কিছুটা চায়নামুখী হচ্ছে। সো দক্ষিণ এশিয়ার আর্থসামাজিক প্রেক্ষাপটে এই চায়নামুখী অর্থনীতিটা বাংলাদেশের ফিউচারের জন্য কতটুকু কল্যাণকর হবে, এবং আমাদের অর্থনৈতিক মার্কেটে আমরা কতটুকু চেঞ্জ আনতে পারবো আর কি, সেটা হচ্ছে আমার বেসিক্যালি কোয়েশ্চেন। জি, আমরা আরেকটা প্রশ্ন নিতে চাই এই পর্যায়ে। আমি আহমেদ সাকিব, এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তো গত 7 থেকে 10 এপ্রিল বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 4 শতাধিক বিদেশি বিনিয়োগকারী অংশগ্রহণ করে। এখানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে বাংলাদেশে বিনিয়োগ করে শিল্প কারখানা তৈরির আহ্বান জানান। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে কি আদৌ বিনিয়োগের পরিবেশ আছে কি না? রাইট। আমরা রেজন ভাই, বিনিয়োগ সম্মেলন, শেষ প্রশ্ন। আপনি নিজে বিনিয়োগকারী ব্যবসায়ী এবং সবচেয়ে বড় ব্যবসায়ী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ আছে কিনা, সরাসরি উত্তরে যদি আমরা আপনাকে জিজ্ঞেস করি। এভাবে সরাসরি প্রশ্ন করলে বিনিয়োগ পরিবেশ আছে কিনা, আমরা ব্যবসায়ী না, আমরা ব্যবসা করছি, তো আমাদের আরও উন্নতি হওয়া দরকার। যেটা যতটুকুন বলবো, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে গিয়ে আমরা অবশ্যই আগে যে ধরনের পরিবেশ ছিল খুব একটা যে ভালো ছিল তাও না, সেটা একটা ওয়ার্ক ইন প্রগ্রেস সবসময় ছিল। এখন ধরেন আজকে যে সরকার যে বিনিয়োগ সম্মেলনটা করেছেন, আই থিঙ্ক ইট ওয়াজ ওয়ান অফ দি বেস্ট পারফর্ম শোজ। মানে সুন্দর পরিবেশন করেছেন, আমাদের দেশকে সুন্দরভাবে তারা প্রেজেন্ট করেছে। বাট ভিতরে যখন ব্যবসায়ীরা, এই বিদেশি বিনিয়োগকারীরা যখন একটু ডেপথ অফ দ্য ম্যাটারে যায়, তখন তারা অনেক কিছু প্রশ্ন করে, যেগুলো হয়তো আমাদের প্রেজেন্টেশন বা আমাদের কোনো অ্যাকচুয়াল লাইভ এক্সাম্পল হয়তো নেই। আপনি বলতে পারেন যে আজকে আমাদের এতগুলো অর্থনৈতিক অঞ্চল আছে, আমাদের এতগুলো এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, তো সব জায়গায় কি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বা গ্যাস সরবরাহ বা পোর্ট ব্যবস্থা, পানি ব্যবস্থা, এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট যেটা আমরা বলি, এগুলো কি ব্যবস্থা আছে? হচ্ছে, ধীরগতিতে হচ্ছে। হয়তো এই বর্তমান সরকার হয়তো গতি আরও বাড়ানোর চেষ্টা করবে। বিগত সরকার যেটা বলেছে, তারা বলেছে 100টা ইকোনমিক জোন করবে। এই ধরনের ভিশন আমি মনে করি যে এটা আসলে ডেভেলপমেন্টের পরিপন্থী। সম্প্রতি 10টা লাইসেন্স বাতিল করা হয়েছে। আপনি একটা দাঁড় করান, তারপরে 5টা করেন, তারপর 10টা করেন, এভাবে 100টার ভিশন দেওয়াটা আমরা যৌক্তিক মনে করি না। তবে আমাদের বিনিয়োগ পরিবেশের মধ্যে অনেক কিছু ইনভলভ, আমাদের মানে ট্যাক্স স্ট্রাকচার ইনভলভ এটার মধ্যে, আমাদের ক্যাপিটাল রিপ্যাট্রিশন ইনভলভ, আমাদের ইউটিলিটিস ইনভলভ। আমরা যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিই, একটা বিদেশি বিনিয়োগকারী যখন বাংলাদেশে আসবে, সে কিন্তু আগে পার্শ্ববর্তী এলাকায় যাওয়ার চিন্তাভাবনা করবে, সেখানে কী ব্যবস্থা আছে, ভারতে কী ব্যবস্থা আছে, শ্রীলঙ্কা বা আপনার ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস যেগুলো আছে, তাদের ট্যাক্স কত? তাদের ট্যাক্স কিন্তু আমাদের থেকে অনেক কম, অ্যাভারেজে 20%। আমাদের এখানে কিছু কিছু ক্ষেত্রে 27, 30, 32, 40। কর্পোরেট ট্যাক্সের কথা বলছি আমরা। কর্পোরেট ট্যাক্স, বিনিয়োগকারীরা তো কর্পোরেট ট্যাক্সই দেয়, ওরা তো আর পার্সোনাল ট্যাক্স দেয় না। তো ওই সুবাদে যদি আপনি বলেন, ট্যাক্সের ক্ষেত্রে কিন্তু আমরা একটু, আমাদের নম্বরগুলো একটু কম তুলনামূলকভাবে। ডক্টর ইসলাম, আপনার কাছে একই সাথে 2টা প্রশ্নের জবাব। আমরা এখন চায়নামুখী যে একটা প্রবণতা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য কতটা যৌক্তিক হচ্ছে? আর একটা হচ্ছে ভূ রাজনৈতিক যেই পরিবর্তনগুলো, সেটা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বা অর্থনীতি, এরকমই তো ছিল প্রশ্নগুলো সম্ভবত। এটা নিয়ে আপনারা। আমি প্রথমে বলি ভূ রাজনীতির বিষয়টা। এটি তো বোঝাই যাচ্ছে যে বিশেষ করে আমরা এখানে একদিকে চায়না আর একদিকে ইন্ডিয়া, এই দুই যে মানে দেশের যে আমি বলবো যে ডিফারেন্ট তাদের কিন্তু ফিলোসফি, সে জায়গায় আমাদেরকে দীর্ঘদিন কিন্তু ব্যালেন্স করে এসছে। কিন্তু
সবচেয়ে ভূ রাজনীতির দিক থেকে আমাদের লোকেশনটা, বিশেষ করে আমাদের সি কেন্দ্রিক, বঙ্গোপসাগর কেন্দ্রিক যে আমাদের যেটা সম্ভাবনা, সেটাকেই করে কিন্তু এই ভূ রাজনীতি গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্ব এটা বাংলাদেশ বলি, ইভেন আমেরিকা বলি, বিভিন্ন রাষ্ট্র কিন্তু আমাদের দিকে কিন্তু চোখ রাখছে। ঠিক আছে, তারা কনসার্ন কিন্তু বিকজ অফ আমাদের সম্ভাবনার জায়গাটা আছে সেখানে। কিন্তু এটা বিশেষ করে কূটনীতির ক্ষেত্রে, যেটাকে বলে অর্থনৈতিক কূটনীতি, এই জায়গায় কিন্তু আমাদের একবারে সে ধরনের দক্ষতার পরিচয় দিতে হবে। কারণ এমন একটা সেন্সিটিভ অবস্থায় আমরা আছি। কারণ আপনি দেখেন তিস্তা মহাপরিকল্পনা, এখানে চায়নাও চাচ্ছে, ইন্ডিয়াও চাচ্ছে। এখন সিদ্ধান্ত ইন্ডিয়াকে দিলে কি অবস্থা হবে, চায়নাকে দিলে কি অবস্থা হবে, এই যে বিষয়গুলো। সুতরাং সেদিক থেকে আমি মনে করি যে ভূ রাজনীতির দিক থেকে বাংলাদেশ এমন একটা সেন্সিটিভ জায়গার মধ্যে আছে, এটাকে মানে ওভারকাম করা সে ধরনের দক্ষতার কিন্তু এখানে প্রয়োজন আছে। এই হচ্ছে ভূ রাজনীতির কথা। আর চায়নার যেটা কথা বলা হচ্ছে যে আমরা আসলে আমাদের নিজস্ব একটা অর্থনীতি আছে, কিন্তু আমরা পুরোপুরিভাবে চায়নার অর্থনীতি বা ইন্ডিয়ার অর্থনীতি বা অন্য কোনো দেশের অর্থনীতি সেটা আমাদের এখানে সব মানে পুরোপুরিভাবে রিফ্লেক্ট করা যাবে না। আমাদের যেমন আমাদের কৃষি নির্ভর একটা অর্থনীতি, আমাদের একটা বৃহৎ জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠী কেন্দ্রিক, কৃষি কেন্দ্রিক আমাদের কিন্তু ইন্ডাস্ট্রি বা এই ধরনের আমাদের পদক্ষেপগুলো নিতে হবে। সেদিক থেকে ইন্ডিয়া কিন্তু অলরেডি একটা বেস, চায়না কিন্তু অলরেডি একটা বেস তৈরি করেছে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা একে হুবহু চায়নার অর্থনীতি এখানে এস্টাবলিশ করতে পারবো না, তবে সবার সহযোগিতা নিয়ে আমাদের অর্থনীতিটা কিন্তু সামনের দিকে যাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। রাইট, আমরা আবারও প্রশ্নের পর্বে চলে যেতে চাই। এই পাশ থেকে যদি আপনারা একটু কেউ প্রশ্ন করতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইশতিয়াক কবির অরণ্য, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আসছি। তো আমার প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের দেশের ছাত্রদের কতটুকু কাজে লাগাচ্ছি? যেমন আমাদের বড় বড় যে প্রকল্পগুলো হয়, এগুলোতে আমরা দেখি যে বাইরের দেশ থেকে লোক হায়ার করা হয় বা ইঞ্জিনিয়ার হায়ার করা হয়, কিন্তু আমরা আমাদের দেশের ছাত্রদের কেন কাজে লাগাই না? বা দেশের ছাত্ররা বাইরে কেন গিয়ে কর্মসংস্থানের খোঁজ করতে হয়? আরেকটা প্রশ্ন যদি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সবুজ, আমি বর্তমানে IUBAT-তে পড়াশোনা করছি। তো বর্তমান সময়ে যদি আমরা সোশ্যাল মিডিয়ার দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে একটা প্রশ্ন সব জায়গায় ঘুরপাক খাচ্ছে, যে রাজনৈতিক নেতারা বলতেছে যে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করা বা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য বর্তমান সময়ে দরকার একটা নির্বাচিত সরকার। আবার সাধারণ জনগণের কাছ থেকে প্রত্যাশার পারত অনুযায়ী তারা বিশ্বাস রাখতেছে যে অন্তর্বর্তীকালীন সরকারও ভালো করতে পারবে। স্যার, আপনার দৃষ্টিতে বর্তমান প্রেক্ষাপটে কোনটা বেশি জরুরি, নির্বাচিত সরকার নাকি অন্তর্বর্তীকালীন সরকার? যারা বিনিয়োগকারী তারা আসলে কি চিন্তা করেন? নির্বাচিত সরকারের অধীনে বিনিয়োগটা আপনারা বেশি পছন্দ করেন করতে, নাকি এখন যেভাবে চলছে বা অনির্বাচিত সরকার, কোনটা আপনাদের জন্য বেশি ফ্লেক্সিবল? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, তো এটা তো অবভিয়াসলি নির্বাচিত সরকার হতে হবে। আমরা তো অনির্বাচিত, তো অনির্দিষ্টকাল, তো যেমন আমাদের বর্তমান সরকার, তার নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাট এই সরকারটা আবার একটু ভিন্ন। আগে যেমন আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, ছিল মার্শাল ল ছিল আমাদের এক সময়, মিলিটারি রুল ছিল, মিলিটারি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্ট, অনেক ধরনের ছিল। এই সরকারের সাথে আমরা যেটা দেখতে পাই যে অনেক ইমোশনস জড়িত। তারপরও আপনি যদি খাতা কাগজে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার তারা চেষ্টা করছে দেশটাকে আবার রিবিল্ড করতে, এই ব্যাপারে কোনো সন্দেহ কেউ রাখে না। আমি মনে করি ওই বিরোধী রাজনীতি দল যারা, তারা ওই ব্যাপারে সন্দেহ রাখে না। হয়তো তাদের সাপোর্টে যায় না কিছু কাজকর্ম, কিন্তু আমি মনে করি তারাও বিশ্বাস করে যে তারা দে ট্রাইং টু রিবিল্ড দ্য নেশন। তো আপনি যদি আমি যখন ধরেন আমার বিভিন্ন ইন্টারন্যাশনাল কাউন্টার পার্টদের সাথে যখন আমি কথাবার্তা বলি, তারা তো আমাদের ইমোশনটা বোঝে না। আমার ব্যক্তিগতভাবে, এখন আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত ব্যাপারটা এবং আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, আমার কোনো বিদেশি কাউন্টার পার্ট এই মুহূর্তে কিছু করতে চায় না। বলে যে না, we are fully confident on Bangladesh. Mr. Mohammad Yunus is the best brand ambassador Bangladesh can ever have. We have full confidence in him. But it is not an elected government. এটা হচ্ছে বিদেশের ভাষ্য। আমরা যারা বাংলাদেশে আছি বর্তমানে, আপনি যদি স্থানীয় বিনিয়োগকারীদের কথা বলেন, আমাদের জন্য কিছু আসে যায় না। আমরা বিনিয়োগ করছি, চলমান বিনিয়োগটা করছি, হয়তো নতুন কোনো বিনিয়োগ চিন্তা করছি না।
আজকে ধরেন আপনার যখনই দেখবেন আপনি প্রতি 5 বছর পর পর যখন নির্বাচনের সময় আসে তখন কিন্তু বিনিয়োগ, প্রাইভেট সেক্টর, ক্রেডিট গ্রোথ এগুলো অনেক কিছু কিন্তু কমে যায়। কেন? আমরা একটু দেখি যে কি হবে, সহিংসতা হবে। আজকে আপনারা হয়তো জেনে আশ্চর্য হবেন যে ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি একটা আইন করেছে যে সিভিল রায়ট এবং স্ট্রাইকের ক্ষেত্রে যদি কোনো ক্ষতি হয় কোনো ফ্যাক্টরির, সেটা দায়ভার কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নেবে না। তাহলে নিশ্চয়ই এই সিজনটাতে হয়তো কেউ নতুন করে কোনো বিনিয়োগ করবে না, বিকজ তারা কনফিডেন্ট ফিল করছে না। বাট চলমান যেসব বিনিয়োগ আছে সেগুলো চলতে থাকবে, বিজনেস অ্যাজ ইউজুয়াল। রেজন ভাই, আমার একটু সাপ্লিমেন্ট আছে যে আপনি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের কথা বললেন। লাস্ট আমাদের ডেটা যেটা শো করে 6.8%, হুইচ ইজ 20 বছরের মধ্যে সবচেয়ে কম। এটা কি কারণে একটু যদি ব্যাখ্যা। আসলে ইনভেস্টমেন্টস তো বিগত 10 বছর, 15 বছর, 20 বছর যেটাই বলেন, প্রতি বছর তো বাড়ছিল। আর এবার যেটা একটা ব্যবসায়ীদের কনফিডেন্সে হিট করেছে হচ্ছে মব জাস্টিস। এটা কিন্তু আমরা এভাবে ওই 89 পরে হয়তো আপনারা দেখেননি, আমরা তখন, আমি নিজে তখন অনেক ছোটো, বাট আমরা দেখেছি মব জাস্টিস, সিভিল ওয়ার, এই ধরনের কিছু জিনিস, এগুলো কিন্তু এতদিন ছিল না। এগুলোর কারণে একটা ভয় ভীতি ঢুকে গেছে এবং অনেকেই বলছে যে আমরা যদি চলতে পারি নতুন বিনিয়োগ ছাড়া, উই উড রাদার ডু দ্যাট। বাট দের ইজ এ গ্রুপ অফ অ্যাগ্রেসিভ বিজনেসম্যান যারা সবসময় বলে না আমরা নতুন বিনিয়োগ করব, নতুন কর্মসংস্থান করব। কেউ কিন্তু থেমে যায় না। আজকে ধরেন আমাদের শীর্ষস্থানীয় যেসব শিল্প গোষ্ঠীগুলো আছে তারা কিন্তু এখনও নতুন ফ্যাক্টরি করছে, নতুন বিনিয়োগ করছে, নতুন কর্মসংস্থান তৈরি করছে। কেন? যত যাই বলেন, দিন শেষে বাংলাদেশের বেসরকারি খাত এই অঞ্চলে না, আমি বলবো বিশ্বের ওয়ান অফ দি মোস্ট রেজিলিয়েন্ট। আমরা করোনা দেখেছি, আমরা যুদ্ধ দেখেছি, আমরা মার্শাল ল দেখেছি, আমরা একটা মব জাস্টিসের মধ্যে দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করেছি, আমরা কোভিডের সময় ডাবল ডিজিট এক্সপোর্ট গ্রোথ করেছি। এগুলো অস্বীকার করা যাবে না, এগুলো করেছে। এখানে হয়তো বেসরকারি খাতটা ফুললি ইন্ডিপেন্ডেন্ট এবং শক্তিশালী ছিল বলে তারা করতে পেরেছে। সরকার থেকে কিছু পাই নাই সেটা আমি অস্বীকার করব না, আর তুলনামূলকভাবে অবশ্যই পাইনি। আমরাও কিন্তু তখন সরকার বেসরকারি খাতের সাথে সবচেয়ে প্রথম বৈষম্য শিকার হতাম কোথায়? এই যে ক্রেডিট গ্রোথ, আপনার সরকার তো সব টাকা লোন নিয়ে যাচ্ছে, ব্যবসায়ীদের জন্য বাকি থাকবে কি? আপনি যদি একটা ব্যাংকার হয়ে থাকেন, আপনি কাকে আগে লোন দিবেন? ব্যবসায়ীকে দিবেন না সরকারকে দিবেন? সরকারের তো গ্যারেন্টি আছে, ব্যবসায়ী তো লাভ লোকসান হতেই পারে। আপনি হয়তো সেটা একটা ব্যাংকার হিসাবে সরকারকে আপনি টাকাটা দিতে প্রাধান্য দিবেন। এই কারণে এখন যেটা আমাদের অনেক পেমেন্টস করতে হচ্ছে, আমরা যে অনেক মেগা প্রজেক্টস করে ফেলেছি, আমাদের ভবিষ্যতে কত আয় হবে সেটার উপরে ভিত্তি করে আমরা এবার অনেকগুলো প্রজেক্ট শুরু করে দিয়েছি। এইটা হয়তো আমাদের ওই প্রয়োজন ছিল না। এরপরে আমাদের জবাবদিহিতার অভাবে আমরা অনেক বড় বড় প্রজেক্ট করেছি, যেটা ধরেন বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ প্রজেক্ট। আপনারা নিশ্চয়ই জানেন, জেনে অবাক হওয়ার কিছু নেই যে বিশ্বের সবচেয়ে এক্সপেন্সিভ রোডস আর ইন বাংলাদেশ। ভাই, আমরা একটা বিরতিতে যেতে হবে। আপনারা যারা অডিয়েন্স আছেন এবং দর্শক, অনলাইনেও কিছু প্রশ্ন আছে, সেগুলোর বিষয়ে জানবো। স্যার, আরও একটা প্রশ্ন ছিল যেটার উত্তর আপনার কাছ থেকে আমরা জানবো, যে আমাদের যারা শিক্ষার্থী তাদের অভিজ্ঞতাকে কেন আমরা সরাসরি কাজে লাগাতে পারি না। এবং আমি শুরুতে বলেছিলাম যে বাজার ব্যবস্থাপনা নিয়েও আমাদের একটা বড় আলোচনা হওয়া দরকার, যেহেতু সম্প্রতি বড় বড় দুটো সিদ্ধান্ত এসেছে গ্যাসের দামের ক্ষেত্রে এবং ভোজ্য তেলের ক্ষেত্রে। নিশ্চয়ই এগুলো নিয়ে আপনাদের প্রশ্ন থাকবে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরতে চাই। দর্শক, ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, সাথে থাকবেন আমাদের। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠান দেখছেন। আমরা মূলত অর্থনীতির বিভিন্ন বিষয়, যেগুলো সমসাময়িক ঘটনা, সেগুলো সামনে আনছি। একই সাথে বাজার ব্যবস্থাপনা নিয়েও আমরা আলোচনা করব। বিনিয়োগ সম্মেলন হয়ে গেছে, আপনারা দেখছেন যে এর আগে অতিথিদের কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন ছিল। এই পর্বে আমরা আরও কিছু প্রশ্ন আমাদের যারা অডিয়েন্স আছেন তাদের কাছ থেকে জানবো। একই সাথে আপনারা অনলাইনে যারা প্রশ্ন পাঠাচ্ছেন, আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলোর জবাব আমাদের সম্মানিত অতিথিদের কাছ থেকে জানতে। দুজন অতিথি আছেন, রিজওয়ান রহমান, সাবেক সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, এবং আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্থনীতি সমিতি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক। আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই। আমরা এই পর্বে দুটো প্রশ্ন নিতে চাই অডিয়েন্সের কাছ থেকে। বাজার ব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি দুটো বড় সিদ্ধান্ত এসেছে, যে নতুন শিল্প সংযোগে গ্যাসের দাম 33% বাড়ানো হয়েছে এবং ভোজ্য তেলের দাম লিটারে 14 টাকা, যেটা সয়াবিন সবচেয়ে বেশি ব্যবহৃত,
সেটার দাম বাড়ানো হলো, এইটা নিয়ে আপনাদের কাছ থেকে দুটো প্রশ্ন আমরা নিতে চাই। আসসালামু আলাইকুম, আমার নাম ফারুকি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমানে যে বাজার ব্যবস্থাপনার যে সিন্ডিকেট আমরা দেখতে পাই, এই সিন্ডিকেটগুলো নির্মূল করার জন্য আপনাদের মানে ভাবনা কি, কীভাবে আমরা নির্মূল করতে পারি এই পদক্ষেপগুলো? আরও একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি প্রভাত দাস, বর্তমানে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তো আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের বর্তমানে যে একটা সাধারণ সমস্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা লাগামহীনভাবে যে জিনিসপত্রের চড়া দাম, সেটা নিয়ন্ত্রণ করার জন্য আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয়, সে সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। অনেক ধন্যবাদ ডক্টর ইসলাম। এর আগে একটা প্রশ্ন ছিল যে ছাত্রদের দক্ষতা আমরা পুরোপুরি কেন কাজে লাগাতে পারি না, কেন তাদেরকে বিদেশে গিয়ে সেই দক্ষতা প্রয়োগ করতে হয়, এবং বিপরীতে আমরা কেন বিদেশি অনেককে বাংলাদেশে এনে কাজ করাতে বাধ্য হই। দ্বিতীয়ত দ্রব্যমূল্য নিয়ে অন্তর্বর্তী সরকার কি উদ্যোগ নিতে পারে, আপনার পর্যবেক্ষণ জানতে চাই। আচ্ছা, এর আগের প্রশ্নটা ছিল, ওইটাও আমি কিছুটা মনে হলো যে বলার জন্য আর কি, যে বিনিয়োগের জন্য নির্বাচিত সরকার এবং অনির্বাচিত সরকার। আমরা ইকোনমিক্সে যে পড়ে এসেছি বলতে গেলে, যে বিনিয়োগের ক্ষেত্রে প্রি কন্ডিশন বলে, তার মধ্যে অনেকগুলো আছে। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা, পলিটিক্যাল স্টেবিলিটি। হ্যাঁ, এখন সেটা কিন্তু বিদেশি বিশেষ করে বিনিয়োগকারীরা যেটা বেশি গুরুত্ব দেয় আর কি। সে জায়গাতে আমরা দেশেও দেখতেছি রাজনীতিবিদরা অনেকেই বলতেছে যে নির্বাচিত সরকার কমিটমেন্ট থাকে, জনগণের যে চাওয়া, এখন যে চাওয়াটা হচ্ছে না তা না, রিফ্লেকশন হচ্ছে না তা না, কিন্তু একটা পারসেপশন দাঁড়িয়ে গেছে যে যারা বিনিয়োগ করবে তারা একটা নিশ্চয়তা চায়। সে কারণে আমি বলবো যে এটাকে দেখার বিষয় যে ইন্টারিম গভর্নমেন্ট বা মিলিটারি গভর্নমেন্ট তারা যে এই বিশেষ করে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে, এরকম নজির কিন্তু খুব কম। স্যার, এরকম কোনো কি গবেষণা হয়েছে যে নির্বাচিত সরকার যখন থাকে তখন আবার ইনভেস্টমেন্ট প্যাটার্নটা কেমন হয়, অনির্বাচিত সরকার? হ্যাঁ, এগুলো গবেষণা হয়েছে এবং বাংলাদেশ পার্সপেক্টিভে সেই ট্রেন্ডটা কেমন? বাংলাদেশের পার্সপেক্টিভে বাংলাদেশ এমন একটা দেশ, এখানে কিন্তু ওই যে বললাম না যে অনেক থিওরিকে এখানে কাজ লাগানো যায় না। যেমন একটা জিনিস আমি বলি যে উন্নয়নের যে ধারাগুলো আছে, সেখানে দেখা গেছে যে প্রথমে একটা দেশের কৃষির একটা পরিবর্তন হয়, কৃষি বিপ্লব যেটাকে বলি আমরা। এরপরে কৃষি বিপ্লবের পরে শিল্প বিপ্লব হয়, শিল্প বিপ্লবের পরে কিন্তু টারশিয়ারি সেক্টরটা গ্রো করে। কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে মাঝেরটা বাদ দিয়ে সরাসরি এগ্রিকালচার থেকে টারশিয়ারিতে গেছে। সুতরাং সেই জায়গায় আমি বলবো যে বাংলাদেশে কোনো অর্থনীতির যে থিওরি যেটা বলি আমি, পুরোপুরিভাবে কাজ করে না। আর আমার ওই ছাত্রের যে প্রশ্নটা, এটা আমি এই করোনার পর এ ধরনের আমি বহু প্রোগ্রামে ছাত্রদের এই বিষয়টা আমি লক্ষ্য করেছি যে আসলে দুর্ভাগ্যজনক বাংলাদেশে যে প্রাইভেট সেক্টরের কথা বলি, প্রায় 90-85% কিন্তু কন্ট্রিবিউটেড বাই দ্য প্রাইভেট সেক্টর। প্রাইভেট সেক্টর যদি উদ্যোগটা না নেয়, তাহলে কিন্তু এই ছাত্রদের যে এখন ছাত্রদের মধ্যে যে দক্ষতা তৈরি হয়ে গেছে, তাদেরকে কাজে লাগানোর সুযোগ কিন্তু আমরা সরকারি পর্যায়ে খুব একটা দিচ্ছি না এবং বেসরকারি পর্যায়ে কিন্তু দিচ্ছে না। কিছু হচ্ছে, কিছু কিন্তু আমরা আউটসোর্সিং করছে ছাত্রদেরকে, যারা আসলে ভালো পড়াশোনা করে ভালো দক্ষতা অর্জন করেছে, সার্টিফিকেট নাই কিন্তু তারপরে কিন্তু তারা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজ করছে। যারা আজকাল যেটা আইটিতে, বিশেষ কম্পিউটার বলি বা এআই বলি, এদের যারা এক্সপার্ট হচ্ছে, তাদের কিন্তু খুঁজে নিচ্ছে কিন্তু। সুতরাং যে সুযোগ নাই তা না, কিন্তু ওইভাবে সুযোগটা বিদেশে যেভাবে সুযোগটা আছে বাংলাদেশের, এর জন্য বিশেষ করে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সামনে, ঠিক আছে, আমরা এই বিশেষ করে এআই এর যুগে চলে আসতেছি, সব কিছু মিলে এই জায়গাগুলোতে কিন্তু স্কোপটা তৈরি হচ্ছে। আমি ছাত্রদেরকে বলবো যে তোমাদের যে ক্রিয়েটিভিটিটা আছে, আপনাদের যে ক্রিয়েটিভিটি আছে, এইটা শো করার মতন ওয়েগুলো কিন্তু আপনার এখন সামনে আছে। এটা শো করবেন, দেখবেন যে আপনি কিন্তু ইনভলভ হচ্ছেন এবং অনেকে ফ্রিল্যান্সিং করে কিন্তু প্রচুর পয়সা ইনকাম করছে। আমাদের এই যুবকদের মধ্যে যে এত সৃজনশীলতা, সব সেক্টরে কিন্তু তারা কিন্তু ভালো ভূমিকা রাখছে। সুতরাং সেই জায়গাটাও আমার মনে হয় যে সরকারি পর্যায়ে তাদের কানে যাওয়া উচিত, যে এদের ব্যাপারে ভাবা। আর কি প্রশ্ন ছিল? আমরা বাজার ব্যবস্থাপনা নিয়ে এই পর্যায়ে একটু আলোচনা করতে চাই। দুটো প্রশ্ন আসছে বাজার ব্যবস্থাপনা নিয়ে, যে অন্তর্বর্তী সরকার বাজারটা ঠিক করতে কি করতে পারে। কথায় কথায় সিন্ডিকেট নামে একটা শব্দ মোটামুটি সবাই আমরা উচ্চারণ করি, কিন্তু ভোজ্য তেলের ক্ষেত্রেও আমরা দেখলাম যে সম্প্রতি যে সিদ্ধান্তটা এসেছে
লিটারে 14 টাকা বাড়ানোর বিভিন্ন অজুহাত দেওয়া হয়েছে, কিন্তু সাধারণ মানুষ যখন আমাদের সাথে কথা বলেন তারাও কিন্তু এই একই শব্দ উচ্চারণ করেন যে সরকার চাইলে এই জায়গাটা হাত দিতে পারে বা পারে না কেন। না, সিন্ডিকেটের কথাটা যেটা এসছে, ছাত্ররা সিন্ডিকেট, এখানে আমাদের বলি যে অলিগো বলি একটা মার্কেট আছে, সেটা থেকেই সিন্ডিকেটটা আসছে। এখানে এটা দুর্ভাগ্য আমি বলবো যে 5-6 জন 7 জন, উনি ভালো বলতে পারবেন, এই তারাই কিন্তু এই বিশেষ করে এই মানে আমাদের এসেনশিয়াল কয়েকটা আইটেম কিন্তু তারা কন্ট্রোল করে, তাদের মাধ্যমে ইম্পোর্টটা হয়। এবং তারা যে এই যে 14 টাকা এবং 12 টাকা পাম অয়েল কিন্তু একবার প্রান্তিক পর্যায় পর্যন্ত সয়াবিন ব্যবহার না করে খোলাটা যেটা পাম অয়েল এটা ব্যবহার করে, এটা 12 টাকা কিন্তু বাড়িয়ে দিয়েছে। এবং আমি মনে করি এটা হঠাৎ করে কিন্তু এই প্রান্তিক পর্যায়ে মানুষের পকেট কাটার একটা মানে প্রক্রিয়া কিন্তু অলরেডি মানুষের মধ্যে অস্বস্তিকর অবস্থা কিন্তু চলে এসছে। তা সেখানে আগে যে সুযোগ সুবিধাটা দিয়েছিল এই বিশেষ করে রোজার মাসে, সেটাকে কন্টিনিউ করা যদি শুল্ক ছাড়েরটা, তবে আবার এটা অন্যদিকে দেখতে হবে। কিন্তু আমরা অর্থনীতিবিদে একটা ইচ্ছাটে বললে তো হবে না, যে সরকারের যে শুল্কের যে বিষয়টা আছে, যদি আমি সব জায়গায় যদি শুল্ক ছাড় দিই তাহলে সরকার চলবে কিভাবে? এই যে আজকে গ্যাসের কথা বলা হচ্ছে, সুতরাং এদিকে আবার IMF ভিজিট করছে। IMF তো একবারে মোটা দাগে 3টা শর্ত আছে, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের রাজস্ব আয় বাড়াতে হবে, সেখানে আমরা অনেক পিছিয়ে আছি, প্লাস ভর্তুকি কমাতে হবে। সুতরাং এবং আমাদের সামনে 4র্থ কিস্তি এবং 5ম কিস্তির একটা ব্যাপার স্যাপার আছে, সব কিছু মিলে সরকারের আর কোনো পথ আছে বলে মনে হয় না। সুতরাং এর মধ্য থেকে কিন্তু আমার যেটা প্রস্তাব হচ্ছে যে স্টেক হোল্ডারদের ওনাদের সঙ্গে উইন উইন সিচুয়েশনে এসে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। রেজন ভাই, এই প্রশ্নটার কিছুটা উত্তর আপনার কাছ থেকেও আমি শুনবো, যে বাজার ব্যবস্থাপনা ঠিক রাখতে অন্তর্বর্তী সরকার আর কি কি কাজ করতে পারে। এর আগে আমি অডিয়েন্স থেকে আরও 2-একটা প্রশ্ন নিয়ে নিতে চাই একই বিষয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম সুমা আক্তার সামিয়া, এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। আমার প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশ শব্দটা বললে আমরা জানি এটা কৃষি প্রধান দেশ, কিন্তু এক্ষেত্রে কৃষকদের যে একটা বড় শ্রেণী বিনিয়োগের কারণে পর্যাপ্ত জিনিস নিয়ে তারা কৃষিকাজটা করতে পারছে না। এক্ষেত্রে বিনিয়োগ ব্যবস্থাপনায় যেসব মানুষজন আছে, ওনারা বিনিয়োগ বলতে শুধু নতুন নতুন উদ্যোক্তা বা স্টুডেন্ট বা অন্য তরুণরা যা করছে সেসব সেক্টরকে বুঝে। ওনারা চিরপরিচিত কৃষকদের বিনিয়োগের প্রতি একটা বিমুখিতা দেখা যায়। আপনি একটা গত প্রশ্নেও বলেছিলেন যে কৃষকরা বা যাই হোক, ব্যাংক থেকে যখন তারা বিনিয়োগের একটা অপশন আসে তখন তারা সরকারকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। এক্ষেত্রে কৃষকরা একটা সুযোগ থেকে বঞ্চিত হয়, কিন্তু বিনিয়োগ সেক্টরের মানুষরা তাদের কতটুকু হেল্প করছে? প্লিজ। আসসালামু আলাইকুম, আমি সাইদ, এসেছি বুটেক্স থেকে। আমি যেহেতু বুটেক্সের স্টুডেন্ট, তো আমি টেক্সটাইল সেক্টরটার দিকে বেশি ফোকাস করব। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা অর্থনীতির প্রায় 60-70% বলা যায়, বাট কোনো সরকারের আমলে আমরা এই সেক্টরের প্রতি আমরা একটা সুনজর পাইনি। অন্তর্বর্তীকালীন সরকার এই সেক্টরের প্রতি কীভাবে নজর দেবে আমি জানি না, বাট 5ই আগস্টের পরে যখন আমাদের ক্ষমতার হাত বদল হলো, বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো হুট করে বন্ধ হয়ে যাচ্ছিলো এবং গার্মেন্টস যে কর্মীরা ছিল তারা চাকরিহারা হচ্ছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছিল যে আপনারা স্যার একটা সময় বলেছিলেন যে আমরা বিভিন্ন মব জাস্টিসের মধ্য দিয়ে আমরা অর্থনীতি চালাই গেছি, আবার করোনার মধ্য দিয়ে চালাই গেছি। স্যার মনে হয় একটা জিনিস মাথায় আনতে পারেননি যে এখানে ইনভেস্টরদের যতটা বেশি ভূমিকা ছিল, সবচেয়ে বেশি ভূমিকা ছিল আমাদের সেই ক্ষুধার তাড়নে যেই নারী এবং পুরুষরা ছিল, যারা ঘরে একবেলা খাবারের জন্য যতই করোনা আসুক না কেন, যতই মব জাস্টিস হোক না কেন, যতই বৃষ্টি থাকুক না কেন, ওরা বাধ্য ছিল ওই ইন্ডাস্ট্রিতে যেতে। ইন্ডাস্ট্রি যখন ওপেন হয়ে যায় তখন আর কিছু করার থাকে না যে আমি এখন করোনায় নিয়ে যাব কি যাব না। সো আমার মনে হয় এই মালিক শ্রেণী যারা আছে তারা যদি আরও বেশি পরিমাণে নজর দিত এই বিষয়গুলোতে, গার্মেন্টসের যারা একদম নিম্ন শ্রেণীর যারা লোকজন থাকে, তাহলে আমার মনে হয় দেশ আরও বেশি এগিয়ে যেতে পারতো। রেজন ভাই, 3টা বিষয় পোশাক খাত নিয়ে আপনার অবজারভেশন, আমাদের অডিয়েন্স থেকে যে প্রশ্নটা এসেছে আমি আগে একটু ওই সাপ্লিমেন্ট করি যে বাজার ব্যবস্থাপনা নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই। বাজারের পণ্য যেগুলো আলোচনা হচ্ছিল, আমাদের মূল সমস্যা হচ্ছে পণ্য সরবরাহের ক্ষেত্রে একটা হিউজ গ্যাপ আছে। গ্যাপটা হচ্ছে যে আমাদের কৃষকদের থেকে আমাদের টেবিলে আসা পর্যন্ত এতগুলো মিডিয়াম, এতগুলো দালাল, আর কিছুটা লেজিটিমেট ব্রোকার্স মিডিয়াম যেগুলো থাকে, আবার কিছুটা আছে আপনার চাঁদাবাজ। এই যে গ্যাপটা, এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটাকে আমাদের ভাঙতে হবে। তার মানে এই না যে আপনি এই মিডিয়ামগুলোকে বহিষ্কৃত করে দিবেন,
আপনি এটাকে একটা ফর্মাল চ্যানেলে যদি আনেন এবং আপনি বিদেশে যখন দেখবেন যে এটা বলে ফার্ম টু প্লেট, এই পুরো টেকনোলজিটা এটা কিন্তু ওরা আইটির মাধ্যমে সমাধান করে। আমাদের বাংলাদেশে কিন্তু এখন এরকম অনেক অ্যাপ তৈরি হয়েছে, ছাত্ররাই করেছে। আসলে দুনিয়ার যত অ্যাপ তৈরি হয় কোনো সায়েন্টিস্ট কোনো স্পেশালিস্টকে বানায় না, সব ছাত্ররা ইয়াং জেনারেশনের লোকজন অ্যাপগুলো বানায়, বিকজ তাদের থেকে এই ধরনের নতুন আইডিয়াসগুলো আসে। তো এই যে সাপ্লাই চেনের গ্যাপটা, এই জায়গাটা যদি আমরা বাধা দিতে পারি, রাজনৈতিক অঙ্গন থেকে অনেক চাঁদাবাজি হয় দেখা যায়। আপনি আজকে কুমিল্লা থেকে আলু কিনবেন একদম, আর কারওয়ান বাজার থেকে আলু কিনবেন সম্পূর্ণ ভিন্ন, অথচ সরবরাহ করার জন্য কিন্তু এই খরচ বাড়ার কোনো কারণ নেই। এই একটা। আরেকটা হলো সিন্ডিকেট। সিন্ডিকেটস আর দি লার্জেস্ট ফাইন্যান্সিয়ালস অফ পলিটিক্স। এখন এটা আপনি কোনো রাজনৈতিক দলকে আপনি ফাইন্যান্স করেন, নাকি আপনি সরকারি কর্মকর্তাদেরকে শক্তিশালী করা, তাদের প্রমোশনের জন্য ব্যবস্থা নেন, আপনি একটা দলকে এটা ক্ষমতায় আনার জন্য ব্যবস্থা নেন একটা ব্যক্তিকে, এগুলো তো কে বন্ধ করবে? একদিকে আপনি যেরকম নেওয়া বন্ধ করতে হবে, আরেকদিকে দেওয়া বন্ধ করতে হবে। এটা ভাঙার যদি আপনার নৈতিক কোনো ইচ্ছা থাকে তাহলে আপনি ভাঙতে পারবেন। না হলে আজকে 53 বছরে আমরা কি সিন্ডিকেট ভাঙতে পেরেছি? বর্তমানে কি আমরা বর্তমান সরকারকে সিন্ডিকেট ভাঙতে পেরেছে? অনেকে কিন্তু বলছেন, বাট অ্যাকচুয়ালি সিন্ডিকেট কিন্তু ভাঙেনি। এই কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল, এটা আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি। আরেকটা জিনিস হচ্ছে যে আমার বাজারে যেটা স্যার বললেন যে 5টা বড় বড় প্রডিউসার আছে, এফএমসিজি যেটা আমাদের ফাস্ট মুভিং কনজিউমার গুডস, হ্যাঁ, তারা যখন বাজারে সাপ্লাই দিতে পারে না, অথচ আপনার প্রোডাকশন ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট আমাদের চাহিদার জন্য, বাণিজ্য মন্ত্রণালয় কী করছে? ওই 5টা কোম্পানিকে দিয়ে আবার আমদানি করাচ্ছে। আপনারা তো ব্যর্থ হলেন জনগণকে সরবরাহ করার জন্য পণ্য, আমি কেন তাদেরকে পুরস্কৃত করে সেই 5টা কোম্পানিকে দিয়ে আবার আনাবো? এবং আমাদের একটা প্রতিষ্ঠান আছে সরকারি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, ওর কাজটা কি? ওর টেন্ডারবাজি ছাড়া কোনো কাজ নেই। আপনি সরকার নিজে আনেন না, নিজে ইম্পোর্ট করেন না, কেন আপনি মানুষকে দিয়ে টেন্ডারবাজি করাচ্ছেন? টেন্ডারবাজি করলে ঘুষ লেনদেন হবে। পাশাপাশি 5 জনের জায়গায় আপনি 10 জন তৈরি করেন না, সেটা কি রাতারাতি সম্ভব? আপনি সরকার নিজে ইম্পোর্ট করেন না, সরকার নিজে 5 টাকা লাভ করেন না। একটা জিনিস সাপ্লিমেন্ট করি রেজওয়ান ভাই, যে গতকালকে তো 1400 পরশুদিন 14 টাকা বাড়ালো, 14 আর 12, আজকে বাজারে কিন্তু 6 লাভ। আজকে সরবরাহটা একবারে কি বলবো, যেদিন দাম বাড়ায় তার 24 ঘন্টা আগের থেকে বাজারে সাপ্লাই থাকে না, কারণ তারা তো জানে এটা তো পার্ট অফ এ সিন্ডিকেট। এটা তো আমার দোষ, এটা আপনার দোষ, আমরাই তো এগুলো, আমাদের জনগণই তো এগুলো করছে। তো এটার জন্য আপনি অটোমেটেডভাবে জবাবদিহিতা যদি নিশ্চিত করতে পারেন। আবার একটা হচ্ছে যে বাঙালির মায়ের উপরে কোনো শিক্ষা নেই, এটা আমরা আগেও দেখেছি, এখন আমরা একটা সাপ্লিমেন্ট আমি একটু করতে চাই। আপনারাই বিভিন্ন সময় সভা সেমিনারে বলেছেন যে সরকারের কাজ ব্যবসা করে না, সরকার কেন তাহলে ইম্পোর্ট করবে? এক, দ্বিতীয়ত আমার 5 জনের হাতে ধরলাম ভোজ্য তেলের টোটাল ইয়েটা তাদের 5 জনের, আপনি চাইলেই কি আগামীকাল 6 নম্বর একজনকে দাঁড় করাইতে পারবেন? বাংলাদেশের সেই ক্যাপাসিটিওয়ালা লোকজন কি একদিনেই তৈরি করা সম্ভব কিনা? আমরা যখন বলেছি সরকারের কাজ ব্যবসা করা না, তার মানে এই না যে সরকার বসে হোটেল করবে, সরকার কনভেনশন সেন্টার করবে, আর সরকার ড্রেজিং করবে, এগুলো বলিনি আমরা। সরকার নিজে ব্যাংক বানিয়ে লুটপাট করবে, এগুলো বলিনি। ওই জিয়াউর রহমান সাহেবের আমলে বলা হয়েছিল যে বেসরকারি খাতে ব্যাংক দিয়ে দেখেন কি হয়। যতই যাই বলেন, গত 15 বছরের কথা বাদ দিয়ে ব্যাংকিং সেক্টর হ্যাজ চেঞ্জ বিকজ অফ দি প্রাইভেট সেক্টর। এটা কোনো রাষ্ট্রীয় ব্যাংক করতে পারেনি। ওই তখন যদি জিয়াউর রহমান সাহেব, আমি এটাকে পলিটিক্যালি নিলেন না, আমি কোনো রাজনৈতিক দলের কোনো সমর্থক না, আমি বলছি বিকজ উনি আইন করেছেন এবং উনি কিন্তু দিয়ে যাননি একটি ব্যাংক, দিয়েছে হোসেন মোহাম্মদ এরশাদ। সর্বপ্রথম ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংক, তারপরে এসছে বাংলাদেশের ন্যাশনাল ব্যাংক, আমাদের লোকাল যে ব্যাংকটি। তো এগুলো কিন্তু প্রত্যেকেরই কিছু না কিছু জায়গায় অবদান আছে, এটা অস্বীকার করা যাবে না, আমি করছি না সেটা। এবং বিগত সরকারেরও কিছু আমি শিওর ওদেরও অবদান আছে, এই ব্যাংকগুলো খালি করে ফেলার অবদান আছে, সেটাও তারা করেছে। এখন আমার পয়েন্ট হচ্ছে যে আমাদের শেষটা কোথায়? এখন বর্তমানে আমাদের বর্তমান গভর্নর দিন রাত কাজ করে উনি চেষ্টা করছেন, উনি কি সবগুলো ব্যাংকে বাঁচাতে পারবেন? এটা সম্ভব না, এটা আমরা জানি, আপনারাও জানেন। তবে আপনি যদি জবাবদিহিতা নিশ্চিত করেন, আপনি সব ব্যাংকের পরিচালনা পর্ষদ পাল্টিয়ে ফেললেন, কিন্তু যাদেরকে দিয়ে এগুলো করানো হয়েছে সরকারি বিভিন্ন আঙ্গুল থেকে, সেখানে কি কোনো বদল এসছে? সেটা তো আসেনি। তো সেটার দায়ভার কে নেবে? সেটার দায়ভার তো আমাদের ছাত্ররা বা আমাদের জনগণ বা আমাদের ব্যবসায়ীরা নিবে না। ফর এক্সাম্পল, আমি বিগত সরকারের সময় 9% ঋণ নিয়েছি, আমি নিজে ব্যক্তিগতভাবে ঋণ নিয়েছি, আজকে আমাকে 14.5% দিতে হচ্ছে। আমি তো দোষর না, আমি তো দেশ থেকে টাকা নিয়ে পালিনি, আমি কেন 5.5% বেশি কেন দেব? আপনার শেষ দিকে চলে আসছি, একটা প্রশ্ন বলেছেন কিন্তু সেটি হলো যে গুরুত্বপূর্ণ একটা, যে 5 জনের জায়গায় 6 জন কেন সম্ভব কিনা রাতারাতি।
5 জনের জায়গায় 6 জন, ওই যে 5 জন দীর্ঘদিন থেকে 5 বা 6, আমি কিন্তু সংখ্যাটা 5 আমরা 6 ধরে নিলাম একটা সংখ্যা। এরা এমনভাবে তৈরি করেছে আরেকজন যাওয়াটা তাদের জন্য খুবই কষ্টকর। ঠিক আছে, এই জায়গায় যে ওই যে নাই তা না, যে ছোট ছোট ইম্পোর্টার যদি আমরা তৈরি করতে পারি, তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে, ঠিক আছে, দিয়ে তার হলেও কিন্তু এটা সম্ভব। কিন্তু আর ওই 5-6 জন তাদের নিজের জাহাজ ছাড়া সব কিছু কন্ট্রোল করে তারা, সুতরাং এখানে অন্য কিছু আসার ভয়ে তারা হয়তো ওইদিকে ঢুকছে না। উনি বলুক এটা যে আরও কেন 6-7 জন করা যাবে না, ওনার টাকা আছে, আমি এই বিজনেস করতে চাই, সেই সুযোগটা তৈরি করে দিতে হবে। তার মানে সিন্ডিকেট ভাঙার কথা আমরা মুখে বলি বটে, কিন্তু আলটিমেটলি এটা সম্ভব হবে কিনা। দুইটা বিষয় ছিল, টেক্সটাইল সেক্টর নিয়ে একটা প্রশ্ন আসছিল এবং এগ্রিকালচারাল সেক্টরে আমাদের ইনভেস্টমেন্ট এবং লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু জটিলতার কথা বলছিলেন। দুটা বিষয়ে স্যার, আপনি এগ্রিকালচারাল লোন নিয়ে এগ্রিকালচার লোনের কথা যেটা বলা হচ্ছে, এটা কিন্তু অনেক ইমপ্রুভ করছে। এখন কথা হলো যে যাদের জন্য এই ঋণটা, তারা যদি যোগাযোগ না করে এবং ফিল্ড লেভেলে যে বিশেষ করে যে এক্সটেনশন যে কর্মকর্তারা আছে না, তারা ওই তাদের ভূমিকাটা পালন করে না। কৃষিতে মোটা দাগে কৃষির উপরে ইনভেস্টমেন্টের ফোকাসটা কেন দিচ্ছি না? না, কেন না দেওয়া হয়নি এটা কিন্তু বলতে পারবো না আমি, কারণ এটা দেওয়া হচ্ছে, কিন্তু পর্যাপ্ত হয়েছে, পর্যাপ্ত আছে। এটা ব্যাংকগুলোকে স্পেশাল, বিশেষ কৃষি উন্নয়ন ব্যাংকে কিন্তু স্পেশাল করে বলা হয় যে তুমি কৃষকদের এই সাইডে লোন দেবা। কিন্তু এই যে গ্যাপটা, যেটা উনিও বললেন যে গ্যাপ একটা সবসময় থেকে গেছে, যে ওরা ফিল্ড লেভেল পর্যন্ত তারা ওইটাকে কি বলে পৌঁছাতে পারে না। আর যারা কৃষক তারাও কিন্তু ও ধরনের একটা ভয়ে কাজ করে, যে ওখানে এত পেপারস ওয়ার্ক সব কিছু মিলে কিন্তু এটা ইজি করা, সিম্পলিফাই করা, এইটা কিন্তু সেই উদ্যোগটা নেওয়া হয় না, বা থাকলেও কিন্তু সেটা বাস্তবে দেখা যায় না। সুতরাং কৃষিতে প্রয়োজন আছে এখনও, কিন্তু সেটা আমাদের ডিসিশনের কারণে, আমাদের পলিসির কারণে সেটা সেভাবে কাজ করছে না। রেজান ভাই, পোশাক খাতের সম্ভবত উনি প্রশ্নটা যেভাবে করতে চেয়েছে যে উদ্যোক্তারা আরও একটু আন্তরিক হতে পারে কিনা এই খাতের উন্নয়নে। আন্তরিকতা বলতে আপনি যদি প্রশ্নটা আবার একটু করতেন। আমি টেক্সটাইল খাতে সরকার আরো বেশি সুনজর কামনা করছিলাম আর কি। পোশাক খাতে সরকারের আরো একটু সুনজর কামনা করছিলাম। আমাদের বিগত 53 বছরে সরকার যেভাবে এই সেক্টরটাকে নার্চার করেছে, এটা প্রশংসনীয়, যার কারণে মেড ইন বাংলাদেশ আজকে সারা বিশ্বে সবাই চেনে। আমরা যখন আপনাদের বয়সে বা আরও ছোটো ছিলাম, তখন বাংলাদেশ পরিচিত ছিল বন্যা, 88 বন্যা নিয়ে। হ্যাঁ, আমরা ওই যে নৌকা করে ড্রয়িং রুম পর্যন্ত যেতাম, তারপর সিঁড়ি দিয়ে উপরে উঠতাম, তখন আমরা ওই কারণে ফেমাস ছিলাম। আজকে আপনি বড় বড় ব্র্যান্ডের দোকানে, যেখানে হাজার হাজার ডলারের জুতা বিক্রি হয়, সেখানে মেড ইন বাংলাদেশ জুতা আর কাপড় চোপড় তো আছেই। তো এদেরকে নার্চার করে আজকে বাংলাদেশকে আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি। পোশাক খাতের দিকে কনসেন্ট্রেট অবশ্যই আমরা করব, এটা আমি মনে করি সরকার করা উচিত। বাট ওই যে একটা সময় একটা বলি না আমরা, যে একটা ইনভেস্টার কোনো সময় নেভার পুট অল ইউর এগস ইন ওয়ান বাস্কেট। আমাদের এক্সপোর্ট বাস্কেটটা ইজ সো কনসেন্ট্রেটেড অন আরএমজি, মানে টেক্সটাইলস বলেন বা স্পিনিং, নিটিং যেগুলো আছে, এটা আমাদেরকে ডাইভার্সিফাই করা উচিত। আমাদেরকে পণ্য, বাজার এবং রপ্তানি, এই তিনটাকে সাইমালটেনিয়াসলি বহুমুখীকরণ করতে হবে আমাকে। এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন, মার্কেট ডাইভার্সিফিকেশন এবং কি বলে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন। মার্কেট ডাইভার্সিফিকেশন না করার কারণে আজকে ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা তো আমেরিকার পিছনে পড়েই আছি। কেন আমরা আফ্রিকায় যাচ্ছি না? আফ্রিকার লোকরা কি কাপড় পরে না? আমরা কেন অস্ট্রেলিয়া বাড়াচ্ছি না? আমরা এবং আমাদের এশিয়া, আপনারা শুনে অবাক হবেন, আমাদের ওয়ার্ল্ড মার্কেটে টোটাল এক্সপোর্টের মধ্যে আমাদের এশিয়ায় টোটাল এক্সপোর্ট হচ্ছে টোটাল এক্সপোর্টের 11%। আমি পাশের দেশে রপ্তানি করতে পারছি না, আমি আমেরিকা, ইউরোপ ঘুরে আমি পারলে অ্যান্টার্কটিকা চলে যাই। এটা তো আমাদের নীতিগত সহায়তার অভাবের কারণে। আমরা আমেরিকার থেকে করলে ভালো, আমরা লন্ডনে গেলে ভালো অফকোর্স, সেখান থেকে আমাদের আসে, ডলার আসতেছে। এরপরে আপনার প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, আপনার ভ্যালু এডিশন একটা গেঞ্জিতে বা একটা শার্টে যেটা হয়, সেটার থেকে জুতায় কত বেশি হয়। জুতা আমাদের ভ্যালু এডিশন অনেক বেশি। আপনি $2 $3 শার্ট বেচতেছেন, আর এখানে আপনি $50 থেকে $100 জুতা বেচতেছেন। আমরা এই আজকে যে পাদুকা শিল্প, তাদেরকে কেন একই সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছি না যেটা আমরা আরএমজিকে দিচ্ছি? আজকে দেখেন আপনি গার্মেন্ট শিল্প, আজকে যদি কোনো দুষ্কৃতিকারী আপনাকে আঘাত করতে চায়, ওই আপনার গার্মেন্ট শ্রমিক দিয়ে কিন্তু আপনার দেশটাকে বন্ধ করে দেয়। এটা কেন? কারণ আপনার এন্টায়ার এক্সপোর্ট বাস্কেটটা ইজ ডিপেন্ডেন্ট অন ওয়ান বিজনেস। আমি আবারও বলছি, আপনি আরও গার্মেন্টস ব্যবসায়ী হন, আরও বানান, কিন্তু আরও তো আছে
একটা জায়গায় বেশি বিনিয়োগ আমরা করাটা শেষ আমাদের জন্য চাঙ্কে ঝুঁকিপূর্ণ হয়ে আর যাচ্ছে। দুটো প্রশ্ন নিতে চাই, শেষ দিকে চলে এসেছি। দুটো প্রশ্ন দুজনের কাছে যদি আপনি স্পেসিফিকলি করতে পারেন সেটাও ভালো, বা দুটো বিষয় হলে আমরা একটু দুজনের কাছ থেকে শুনলাম। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তো স্যার একটু আগে একটা বিষয় উল্লেখ করছিলেন যে ছাত্রদের দক্ষতা কাজে লাগানোর একটা সেক্টর হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর। তো বিগত সরকার জুলাই আগস্ট আন্দোলনে ইন্টারনেট বন্ধ করার কারণে ফ্রিল্যান্সিং সেক্টরে 2000 কোটি টাকার ক্ষতি হয়েছে। আর বিদেশিদের একটা আস্থার সংকট দেখা দিয়েছে যে এখানে ইন্টারনেট সংযোগে একটা ব্যাঘাত হয়েছে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই আস্থাটা পুনরায় অর্জনের জন্য কতটুকু কার্যকর পদক্ষেপ নিতে পেরেছে? রাইট, আরেকটা প্রশ্ন কতটুকু বলি সেটা এটা শেষ করি। স্টারলিংক কিন্তু অলরেডি এসে গেছে। হ্যাঁ, সরকার কিন্তু এখন যাতে ইন্টারাপ্ট না হয় সেই চেষ্টা করছে, এবং বাজেটের মধ্যে কিন্তু আমরা সবসময় বলি যাতে করে এই ইন্টারনেটের উপরে যেন কোনো মানে ট্যাক্সটা কমিয়ে দেয়। সুতরাং এটা আমরা কিন্তু ছাত্রদের কথা বা এই শ্রেণীর কথা চিন্তা করে এটা বরাবরই বলা হয়। সুতরাং এখন সুযোগগুলো আসছে এবং আমাদের এই ইয়াং জেনারেশন যেটা রেজ করতেছে এটা গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ এটা ছাড়া আমাদের উপায় নাই কিন্তু আসলে। সুতরাং আমাদের বড় একটা চাঙ্ক আসতে পারে আমাদের এই ফ্রিল্যান্সিং করে বা এই সফটওয়্যার যে আমরা এক্সপোর্ট করি বা এই জায়গাগুলোতে। সুতরাং সেটা যে কোনো সরকার, বর্তমান সরকার বা আগের সরকার, এটা তাদের নজরে আছে। আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশিকুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে দেশের অর্থনীতিতে বা বিনিয়োগের ক্ষেত্রে সরকার কোন খাতগুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে? বর্তমানে সবচেয়ে র্যাপিড গ্রোথের যে অর্থনৈতিক খাতগুলো আছে তার ভেতরে বলা চলে আইসিটি সবচেয়ে অন্যতম। আমরা দেখেছি যে বর্তমান সরকার ইন্টারনেট ভিত্তিক স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা চালু করেছে। বাট এই ইন্টারনেটে কি সব কিছু বা যথেষ্ট, নাকি আরও সুনির্দিষ্ট কিছু সিদ্ধান্ত বা পরিকল্পনা আমাদের দরকার আছে, বা সেই পরিকল্পনাগুলো কী ধরনের হতে পারে? এই প্রশ্নটা রিজন ভাই আপনার কাছ থেকে সরাসরি ওইভাবে জানতে চাই যে আপনি তো একজন বিনিয়োগকারী, এখন আপনি আসলে কি চিন্তা করেন যে বাংলাদেশের যে পরিবেশ এবং বৈশ্বিক যে চাহিদা, কোন খাতে বিনিয়োগটা সবচেয়ে বেশি লাভজনক একজন উদ্যোক্তার জন্য? আপনি যদি খাত ভিত্তিক যদি আপনি করতে চান, প্রথম কথা বাংলাদেশে যে কোনো বিনিয়োগ যদি করেন, এটা যদি পণ্য সংক্রান্ত বিনিয়োগ হয়, 18 কোটি মানুষ, আমাদের তো চাহিদা দিয়ে শেষ করতে পারি না আমরা তো আমাদের মানে এখন আজকে 50 বছর পরে আমরা আমাদের চালের চাহিদা, পেঁয়াজের চাহিদা, বেসিক জিনিসের কথা বলছি আমি, অ্যাগ্রো সেক্টর, আমরা কিন্তু ভুলে যাই আমরা কিন্তু একটা অ্যাগ্রো ওরিয়েন্টেড ইকোনমি ছিলাম এক সময়। এটা থেকে কিন্তু আমরা সরে যাচ্ছি না, আমরা সেখানে ঘুরে দাঁড়াতে পারছি না। আমরা এগ্রিকালচারাল এক্সপোর্টস কেন করতে পারছি না? আমি যখন দেখি যে মধ্যপ্রাচ্যে দুবাইতে ওরা ওই বেগুন প্রডিউস করে এক্সপোর্ট করে আর টমেটো প্রডিউস করে একটা মরুভূমির মাঝখানে, তো বাংলাদেশ কেন করতে পারছে না? নিশ্চয়ই আমাদেরকে সেই নীতি সহায়তা দেওয়া হচ্ছে না। এগ্রিকালচারের লোনের কথা যেটা বলছিলেন, হয়তো আমরা বিস্তারিতভাবে এই লোনটা পাচ্ছি, হয়তো একজন পাচ্ছে, দুইজন পাচ্ছে, কিন্তু বাকি 200 জন পাচ্ছে না। একজনই সব কোটা হয়তো নিয়ে যাচ্ছে। এখানে একটা কোটার ব্যাপার আছে। বাংলাদেশের সব কোনায় কোনায় কিন্তু কোটার এখনও চলে। বাট আমাদের আলটিমেটলি আপনি যদি রপ্তানিমুখী হতে পারেন, কারণ বাংলাদেশের রিজার্ভ এখনও তুলনামূলকভাবে আমাদের সমতুল্য দেশগুলোতে থেকে অনেক কম। তার কারণে আমরা যদি রপ্তানিমুখী হতে পারি, সেটা কিন্তু ছোট রপ্তানি। আর রপ্তানি যখনই বলি তখন কিন্তু তার মানে এই না যে নিটওয়্যার আর ওই যে ফুটওয়্যার, এত বড় বড় 1000 কোটি টাকার ফ্যাক্টরি। নো, ইটস ভেরি সিম্পল। ছোট ছোট ব্যবসা করে রপ্তানি করা যায়। আপনি বাংলাদেশে আলু চাষ করে আলু রপ্তানি করতে পারেন, মানে ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট এগুলোর জন্য আমাদের নীতি সহায়তা অবশ্যই প্রয়োজন, যেগুলো আমাদের বাণিজ্য সংগঠনগুলোর কাজ, যেগুলো আমরা দৈনন্দিন কাজ করি সরকারের সাথে এবং নীতি সংস্কার যারা করেন। এর পাশাপাশি আমি যেটা বলবো, আমরা যদি এখন আমাদের এক্সপোর্ট বাস্কেটটাকে আর একটু ডাইভার্সিফাই করি, আমরা যদি পোশাক শিল্প থেকে আজকে ফুটওয়্যারে চলে যেতে পারি, আজকে যদি আমরা রিসাইকেল প্লাস্টিক চলে যেতে পারি, এটা কিন্তু হিউজ। এবং এসডিজি গোল অ্যাটেইন করার জন্য কিন্তু আমাদের বহির্বিশ্বে কিন্তু একটা সম্মান বাংলাদেশের আছে। তো সেখান থেকে কিন্তু তারপর আমরা ধরেন যে কার্বন ক্রেডিটস পাওয়া, এগুলো, তারপর ধরেন আমরা রিনিউয়েবল যেসব মেইন স্ট্রিম এনার্জি থেকে রিনিউয়েবল, এগুলো তো বিগ ইনভেস্টমেন্টের কথা। বা ছোটোখাটো ক্ষেত্রে আমরা যদি পাদুকা শিল্পে এবং আমাদের যে জাতির যে মেরুদণ্ড এসএমই, যেটাকে কোনো সরকারের কেউ পাত্তা দেয় না, এই সেক্টরটাকে আমরা যদি ডিজিটাইজ করতে পারি। আজকে দেখেন আলিবাবায় বসে একটা কুটির শিল্প চায়নার কোন গ্রামে আপনার কাছে পণ্য বিক্রি করছে। কিভাবে? আলিবাবা, দারাজ, ওই চ্যানেলটাকে তারা
মেক করে ফেলছে, অথচ আমরা কিন্তু আমাদের এসএমই ডিজিটাইজেশনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। এখন সামনে নতুন স্বপ্ন, নতুন ইচ্ছা, এটাকে আমরা মনে করি যে আমাদের এসএমই কন্ট্রিবিউশন জিডিপিতে মনে হয় 25%, এটাকে মিনিমাম 40% নিতে হবে। আমরা সবসময় মনে করি যারা 20,000 কর্মীর কর্মসংস্থান করে তারা হলো কন্ট্রিবিউটর অফ দি ইকোনমি। নো, আপনারা শুনে অবাক হবেন, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট 80% আমাদের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের থেকে আসে। আমরা এসএমইকে আরও শক্তিশালী করতে হবে, এসএমইদের জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে হবে। আপনি বড় বড় সাহেবদের জন্য এগুলো করেন, অবশ্যই করবেন, করতে মানা করছে না। আপনি এসএমইদের জন্য একটা ইকোনমিক জোন করেন না, সেখানে আপনি স্বল্প খরচে তাদেরকে জমি লিজের ব্যবস্থা করে দেন না, তাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ গ্যাস এগুলোর ব্যবস্থা করে দেন। আমাদের এসএমই সেক্টর হলে তখন অনেক ধরনের ব্যবসা আমরা করতে পারবো। আইটি খাতে যেখানে আমার নলেজ সবচেয়ে কম, এটা তো আসলে সীমাহীন অপরচুনিটিস, আমি বুঝিও না কিভাবে মানুষ কত কিছু করে ফেলে। আজকে এমন একটা জামানায় আমরা থাকি যেখানে বিশ্বের সবচেয়ে বড় ট্যাক্সি কোম্পানির কোনো ট্যাক্সি নেই, এটা উবার। বিশ্বের সবচেয়ে বড় ফুড সাপ্লায়ার কোম্পানি কি বলে ডেলিভারি হিরো, ফুড পান্ডা, ওদের কোনো রেস্টুরেন্ট নেই। ওই কনসেপ্টটা যদি আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে পারি, এবং আইটি সেক্টরে আমাদের যে কি বলে এটাকে, যারা ফ্রিল্যান্স ইকোনমি কিন্তু আমাদের বিশাল, ইন্ডিয়ার ফ্রিল্যান্স ইকোনমি ইজ হিউজ, বিলিয়নস অফ ডলার্স, অথচ আমাদেরটা কিন্তু আনট্যাপ রয়ে গেছে। আমরা তাদেরকে সুযোগ সুবিধা করে দিচ্ছি না নীতি সহায়তা অভাবের কারণে। সেগুলো করতে পারলে আমরা হয়তো ভবিষ্যতে আমাদের এসএমইগুলোকে আরো শক্তিশালী করতে পারব। অনেক ধন্যবাদ স্যার, আমরা শেষ করব। আমি একটা ভালো প্রশ্ন আছে আপনার কাছে সরাসরি, যে যেহেতু তরুণ প্রজন্ম আমাদের সামনে আছে, সামনে বাজেট আসছে, তাদের জন্য আপনি বিশেষ কি প্রত্যাশা করেন সরকারের কাছে? তাদের বাজেটে এবার নিশ্চয়ই এই শ্রেণীর জন্য স্পেশাল, যেটা যে উনি যে জিনিসগুলো বললেন সেই জায়গাগুলোতে নজর দেওয়া উচিত, এবং যতটা ট্যাক্স কমানো যায়, বিশেষ করে তারা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে, ইন্টারনেটের ক্ষেত্রে, বা এই যে ইয়াগুলো আছে, মানে পার্টসগুলো আছে বা ডিভাইসগুলো আছে, সেগুলোতে যেন আর নতুন করে ট্যাক্স কর বসানো না হয়, তাহলে ওরা কিন্তু অ্যাফোর্ড করতে পারবে। আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করি, যেটা বলা হচ্ছে কি কি খাত হতে পারে। আমাদের মাইন্ডসেট করতে হবে যে আমরা গার্মেন্টস সেক্টরের উপর নির্ভরশীলতা আমাদেরকে কমাতে হবে, এবং সেক্ষেত্রে কিছু নন ট্রেডিশনাল আইটেমের কথা আপনি বোধহয় এটা উল্লেখ করেননি। আমাদের কিন্তু অনেক নন ট্রেডিশনাল আইটেম কিন্তু এখন বাংলাদেশে কিন্তু থেকে বাইরে যাচ্ছে। এটাকে আমার মনে হয় যে নীতি সহায়তার জায়গায় নিয়ে যাওয়া দরকার। বিশেষ করে কোন অঞ্চলে দেখলে যে মাথার যে উইক, এটা কিন্তু আমরা এক্সপোর্ট করছি কিন্তু, ঠিক আছে। তারপরে নীলফামারীতে এটা এই জিনিসগুলো, আর এই যে মাথার টুপি, যে মুসলিম কান্ট্রিগুলোতে কিন্তু আমাদের মাথার টুপি কিন্তু এটা যদিও নন ট্রেডিশনাল না। তারপরে যে কোরবানির সময় কিছু জিনিস, আমি এটা অনেক বলেছি, মিডিয়াতে বলেছি, যে কোরবানির সময় আমরা যে চামড়া ফেলাই দেই কিছু বা যেটা বর্জ্য যেটা বলি আমরা, সেগুলো কিন্তু অনেক দেশে এটা ডিমান্ড আছে। তো এই জায়গাগুলোতে আমাদের খুঁজে বের করে এগুলোতে, আমার মনে হয় যে ওই যে এসএমইর কথা বললেন, জাপান উন্নত হয়েছে কি দিয়ে? এইসব ছোট্ট শিল্পের দিকে আগে নজর দিয়েছে, সাবকন্ট্রাক্টিং করেছে কাজ। সুতরাং আমরা যখন জাপানি হিস্ট্রি পড়ি তখন কিন্তু দেখি এই জিনিসগুলো, সেটা বাংলাদেশে মানে দারুণ সম্ভাবনা আছে। এই জায়গাটা যদি আমরা এক্সপ্লোর করতে পারি, তাহলে আমরা আসলে ফিউচার আমাদের ব্রাইট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে জনশক্তি যেটা আছে, আমরা একসময় পড়ছি যে পপুলেশন হচ্ছে কার্স, আর এখন পড়তেছি পপুলেশন হচ্ছে একটা ব্লেসিং। সুতরাং সেই জায়গাটায় কিন্তু নজর দিতে হবে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং একই সাথে আজকে যারা অডিয়েন্স এসেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, চমৎকার আলোচনা হয়েছে। আপনাদের প্রশ্নগুলো অত্যন্ত গোছানো ছিল এবং বিষয় সংশ্লিষ্ট ছিল, যার ফলে আমরা দেখেছি যে দুই অতিথি চমৎকারভাবে আলোচনা করতে পেরেছেন। আশা করি পরবর্তী কোনো আয়োজনে আমরা এই ধরনের আলোচনা করার সুযোগ পাবো। ধন্যবাদ সবাইকে। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠান। ভালো থাকবেন সবাই।